শুরুতে আমাদের একটি বিয়ে দেখানো হয় যেখানে দুইজন সুন্দরী কনে থাকে। তাদের মধ্যে একজনের নাম লিন আর অন্যজনের নাম ইয়ান। তারা দুজনই খুব ভালো বন্ধু। আর আজ এই দুইজনেরই একসাথে বিয়ে হচ্ছে, তাও আবার পে পরিবারের দুই ছেলের সঙ্গে, যারা আপন দুই ভাই এবং শহরের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন। ইয়ানের বিয়ে হয় পে পরিবারের ছোট ছেলে মিং এর সঙ্গে, আর লিনের বিয়ে হয় পে পরিবারের বড় ছেলে জিং এর সঙ্গে। এখানে দুইজনই ভীষণ খুশি থাকে। তাদের শ্বশুরবাড়ির লোকেরাও অনেক খুশি ছিল, কিন্তু এখানে যার মুড সবচেয়ে বেশি খারাপ ছিল সে হলো পে পরিবারের অ্যাডপ্টেড ডটার তিয়ান। আর এই বিয়েটা তার একদমই সহ্য হচ্ছিল না। এরপর আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে লিন বক্সিং প্র্যাকটিস করছিল আর ইয়ান একটি সেক্সি ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল। তখন লিন তাকে বলে, যদি মাদার ইন ল তোমাকে এই কাপড়ে দেখে ফেলে তাহলে তো ওনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই কথা শুনে ইয়াং ওর সঙ্গে সঙ্গে বলে, যদি মাদার ইন ল তোমাকে ওইসব দেখে ফেলে তাহলে তো উনি হয়তো মরেই যাবেন, কারণ ওনার হিসাব অনুযায়ী তুমি সবসময় খুব অসুস্থ থাকো। কিন্তু উনি কি আজ জানেন তুমি তো একেবারে ফিটনেস এক্সপার্ট। আর এই ড্রেসটা আমি শুধু এই কারণেই পরেছি কারণ এত মাস ধরে নিরীহ আর ভদ্র বউ সেজে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার হাজবেন্ডের যদি এটা জেনে যায় তবু তেমন রাগ করবে না, কিন্তু তুমি তোমার হাজবেন্ডের কথা ভাবো। আমি শুনেছি সে মিথ্যা একদমই সহ্য করতে পারে না। আজ পর্যন্ত যে তাকে মিথ্যে বলেছে সে নাকি আটলান্টিকায় কোথাও গায়েব হয়ে গিয়েছে। এভাবেই তারা দুজন কথা বলছিল। ঠিক তখনই তারা জানতে পারে যে তাদের দুজনের হাজবেন্ড এসে গিয়েছে। এরপর তারা তাড়াহুড়া করে দৌড়ে যায়। দুজনেই আগে নিজেদের পাঞ্চিং ব্যাগ লুকিয়ে ফেলে, তারপর দ্রুত নিজের কস্টিউম বদলানোর জন্য ছুটে যায়। এদিকে দুই ভাই বাড়ির ভেতরে ঢুকতেই জানতে পারে যে তাদের দুই স্ত্রী নিচে আছে, তাই তারাও নিচে যেতে শুরু করে। কিন্তু এদিকে ইয়ান কস্টিউম বদলে ফেললেও তার ড্রেসের জিপ কিছুতেই লাগছিল না। তখন লিন তাকে বকতে বকতে বলে, যখন জানতে এই ড্রেসটা পরবে তখন এত গাদাগাদি করে খাবার খেয়েছিলে কেন? 3 কাপ কেক কে খায়? আর এত বেশি চিকেন খাওয়ারই বা কি দরকার ছিল? তবু কোনো মতে সে ইয়ানের ড্রেসের জিপ লাগিয়ে দেয়। আর ঠিক তখনই তার হাজবেন্ডরাও সেখানে এসে যায়। এরপর দুজনেই মুখে হাসি নিয়ে নিজের হাজবেন্ডকে স্বাগত জানায়। তারপর দ্রুত তাদের নিয়ে সোফায় গিয়ে বসে। ঠিক তখনই জিং এর চোখ লিনের পাঞ্চিং ব্যাগের উপরে পড়ে, কিন্তু লিন তাড়াতাড়িতে সামনে গিয়ে দাঁড়ায় এবং নিজের হাজবেন্ডের হাত ধরে ফেলে। জিং তখন লিনকে বলে, তোমরা এত ঘামছো কেন? তখন সে বলে, তুমি তো জানোই আমার শরীর খুব একটা ভালো থাকে না, তাই ডক্টর আমাকে যতটা সম্ভব এক্সারসাইজ করতে বলেছেন। আমি শুধু সেটাই করার চেষ্টা করছিলাম, কিন্তু সামান্য একটু এক্সারসাইজ করতেই আমার শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছে। তখন জিং বলে, এক্সারসাইজ করা খুবই ভালো, কিন্তু তুমি অনেক দুর্বল, তাই নিজের শরীরকে এত কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। এখন একটা কাজ করো, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, কারণ আমাদের একটা পার্টিতে যেতে হবে। আর এখানে দৃশ্য শেষ হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের পার্টির দৃশ্য দেখানো হয়। এখানে আসতেই জিং লিনকে বলে, তুমি কি পেট ভরার জন্য কিছু খেতে চাও? এখানে এত খাবার দেখে লিনের মুখে পানি চলে আসে। সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। এটা শুনে জিং অবাক হয়ে তার দিকেই তাকায়, কিন্তু হঠাৎ করে লিন বলে, একদমই না, আমি এই খাবার কিভাবে খেতে পারি? এখানে তো এত চিকেন রয়েছে, আর কেউ এত চিকেন খায় কিভাবে? তখন জিং বলে, তুমি ঠিকই বলেছো। এদিকে লিন মনে মনে ভাববে, আজ তো অল্পের জন্য বেঁচে গেলাম। এই পরিবার কখনোই চিকেন খায় না, কারণ তারা বৌদ্ধ ধর্ম মেনে চলে। ওদিকে মিংও ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু খেতে চাও? তখন ইয়ান সঙ্গে সঙ্গে বলে, আমি এমন কোনো খাবার খেতে চাই না যেটার কারণে অন্য কোনো প্রাণী কষ্ট পায়। এটা শুনে তার হাজবেন্ড ভীষণ ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা দুজন বলে, আমাদের একটু কাজ আছে, আমরা এখনই আসছি, তোমরা এখানেই থাকো। এরপর তারা সেখান থেকে চলে যায়। তাদের যেতেই লিন আর ইয়ান নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। ইয়ান বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছিলে? আজ তো তুমি ধরা পড়েই যেতে। তখন লিন বলে, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি কি করব? আমি অনেকদিন ধরে চিকেন খাইনি, আর এখানে এত চিকেন দেখে আমার মুখে পানি চলে এসেছিল। তারা দুজন নিজেদের মধ্যে এসব কথা বলছিল। ঠিক তখনই সেখানে তিয়ান এসে হাজির হয়। সে বলে, তাহলে তোমরা দুই প্রতারক এখানে আসো? এই কথা শুনে লিন তাকে বলে, ও তুমিও এখানে এসেছো সিস্টার? এটা শুনে তিয়ান সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে যায় এবং বলে, কে সিস্টার? আমি আবার তোমার কোন দিক থেকে বোন হলাম? আমি তো পে পরিবারের গডডটার, আর তোমরা দুজন দেখতে 1 নম্বরের জোকার। এই কথা শুনে ইয়ানের একটু রাগ হয়। সে বলে, হিসাব করলে তোমারও আমাদের বড় আপু বলা উচিত। তখন লিন তাকে বলে, শান্ত হও, নিজের রেপুটেশনের কথা ভাবো। এরপর লিন তিয়ানকে জিজ্ঞাসা করে, আমাদের কাছে তোমার কি দরকার? তিয়ান বলে, আমার কিছুই দরকার নেই, আমি শুধু বলতে এসেছি আসল মুনলাইট ফিরে এসেছে, তাই নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথা শুনে লিন আর ইয়ান দুজনে হেসে দেয়। তাদের হাসতে দেখে তিয়ান আরো রেগে যায়। সে বলে, তোমরা হাসছো কেন? তখন লিন বলে, না না, তেমন কিছুই না, আমরা এমনিতে হাসছিলাম, আমরা তোমাকে দেখে হাসিনি। কিন্তু তিয়ান সঙ্গে সঙ্গে বলে, বাজে কথা বলা বন্ধ করো, তোমরা দুজনে অনাথ, শুধু পে পরিবারে বিয়ে করার জন্য নাটক করছো। তোমাদের কি একটু ভয় লাগে না? যেদিন তোমাদের আসল সত্যি সবার সামনে চলে আসবে সেদিন তোমাদের কবর দেওয়ারও জায়গা থাকবে না। আর তোমাদের পে পরিবার
থেকে বের করে দেওয়া হবে। এই কথা শুনে লিন তার নকল করা শুরু করে দেয়। তিয়ান যাই বলতে থাকে লিনের সঙ্গে সঙ্গে সে একই কথা নকল করে বলতে থাকে। এতে তিয়ানের ভীষণ রাগ হয়ে যায় আর সে লিনকে মারার জন্য হাত তুলে ফেলে। যদিও লিন তাকে থামাতে চেয়েছিল, কিন্তু তখনই সে তার হাজবেন্ডকে এদিকে আসতে দেখলো, তাই সে নিজের হাত নামিয়ে নেয় এবং চুপচাপ তিয়ানের হাতে থাপ্পড় খেয়ে নেয়। দূর থেকে তার হাজবেন্ডও পুরো ঘটনা দেখে ফেলে। তিয়ান যখন তাকে দ্বিতীয় থাপ্পড় মারতেই যাচ্ছিল, ঠিক তখন জিং এসে তার হাত ধরে ফেলে এবং বলে, তোমার সাহস কি করে হলো এমন করার? তখন তিয়ান সঙ্গে সঙ্গে জিনকে বলে, ভাই এতে আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটার। কিন্তু ঠিক তখনই লিন সুযোগ বুঝে বলে, না না, ওকে বকো না, এতে ওর কোনো দোষ নেই। এরপর সে সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার অভিনয় শুরু করে। এদিকে ইয়ানও তাকে ধরে সামলাতে শুরু করে। তারপর বলে, এতে তোমার কোনো দোষ ছিল না, সত্যি এতে আমাদেরই দোষ ছিল। আমরাই তিয়ানকে বিরক্ত করেছি, কিন্তু আমরা জানতামই না যে লিনের আবার খিঁচুনি শুরু হয়ে যাবে। ঠিক তখনই সেখানে মিসেস পেই চলে আসে, আর আসতেই সে তিয়ানের উপর ভীষণ রেগে যায়। সে বলে, আমার পুত্রবধূর গায়ে হাত তোলার সাহস তোমার কিভাবে হলো? তখন তিয়ান বলে, গডমাদার আমি কিছুই করিনি। কিন্তু তিনি বলে, চুপ করো, আমাকে গডমাদার বলা বন্ধ করো। ঠিক তখনই ইয়ান বলে, দেখুন ওর মুখ ফুলে গিয়েছে, নিশ্চয়ই খুব ব্যথা পাচ্ছে। তিয়ান সবসময় আমাদের সঙ্গে এমনই করে, কারণ ও মনে করে আমরা অনাথ। এই কথা শুনে তাদের মাদার ইন ল বলে, একদমই না, তোমরা আমার পরিবারের পুত্রবধূ, তাহলে তোমরা অনাথ কিভাবে? তাই আজ আমি ওকে ওর শাস্তি দিব। এরপর তিনি হাততালি দেন। সঙ্গে সঙ্গে একজন লোক কিছু ডকুমেন্ট নিয়ে সেখানে আসে, সেগুলো তাদের দেখায়। এরপর তিনি বলে, আজ আমি তোমাদের উপহার হিসাবে একটি শিপ দিতে চাই। এটা দেখে লিন আর ইয়ান দুজনে ভীষণ খুশি হয়ে যায়। এরপর এই দৃশ্য এখানে শেষ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন একটি রেস্টুরেন্টে বসে মজা করে চিকেন খাচ্ছে। তারা এমন ভাবে চিকেন খাচ্ছিল যেন বহু বছর পর সেটা খাওয়ার সুযোগ পেয়েছে। এখানে ইয়ান বলে, যদি আমাদের মাদার ইন ল আর হাজবেন্ড বিজনেস ট্রিপে না যেতেন, তাহলে আমরা কোনোভাবে চিকেন খেতে পারতাম না। তখন লিন বলে, জানো আমি পুরো 5 দিন পর চিকেন খাচ্ছি। এরপর ইয়ান থেকে জিজ্ঞাসা করে, তোমার আর তোমার হাজবেন্ডের সম্পর্ক কেমন চলছে? তখন লিন বলে, আমার হাজবেন্ড তো আমাকে কোনো গুরুত্বই দেয় না, সে তো একেবারে প্লে বয়। তবে আমার মাদার ইন ল খুবই ভালো, তাই এখনো এই বাড়িতে টিকে আছি। এবার সে মনে মনে ভাবে, আমি তো তাকে অনেক বছর ধরে পছন্দ করতাম। এরপর আমাদের স্কুল জীবনের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিং বাস্কেটবল খেলছিল আর লিন দূর থেকে শুধু তাকিয়েছিল। সে তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু জিং তাকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর আবার বর্তমান সময় ফিরে আসা হয়। এখানে ইয়ান তাকে বলে, বসে বসে কি স্বপ্ন দেখছো? তখন লিন বলে, কথা বলা বাদ দাও, আগে খাওয়ার দিকে মন দেই। ঠিক তখনই পাশ দিয়ে দুজন লোক কথা বলতে বলতে চলে যায়। তাদের একজন বলে, শুনেছো মিসিউ আমেরিকা থেকে ফিরে এসেছেন, আর পে পরিবারে ছোট ছেলে নিজেই তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছে। এটা শুনে ইয়ান ভীষণ অবাক হয়ে যায়, তার খুব রাগ হয়। তখন লিন তাকে শান্ত করে বলে, কিন্তু ইয়ান বলে, আমি শান্ত থাকবো, আগে আন্টির সঙ্গে কথা বলে দেখি আসলে কি হচ্ছে। এরপর সে তাকে ফোন করার জন্য সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে, তখন তাকে খুবই মন খারাপ লাগছিল। লিন জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন ইয়ান বলে, সত্যি তাদের মুনলাইট ফিরে এসেছে, আর এখন তাদের কাছে আর কোনো মূল্য নেই, আমি ডিভোর্স চাই। এটা শুনে লিন বলে, চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে আছি, আমিও ডিভোর্স নিব। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে লিন এক গ্লাস দুধের মধ্যে কিছু মিশিয়ে বলে, যদি তুমি আমার না হতে পারো, তাহলে আমি তোমাকে অন্য কারো হতে দিব না। এরপর সে দুধের গ্লাস দিয়ে জিং এর রুমে যায়। সেখানে জিং তাকে জিজ্ঞাসা করে, তুমি এত চুপচাপ কেন? তখন সে বলে, না, আমি তো শুধু তোমার জন্য এই দুধের গ্লাসটা নিয়ে এসেছি। এরপর জিং দুধটা খেয়ে নেয়। দুধ খাওয়ার কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করে। এরপর তারা দুজন একে অপরকে কিস করতে শুরু করে। পরের সকালে আমরা তাদের দুজনকে একই বিছানায় ঘুমাতে থাকতে দেখি। সেখানে লিন সবার আগে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে এই মেয়েটার রিয়াকশন ছিল, এই লোকটা তেমন একটা ইন্টারেস্টিং না। এরপর সে নিজের লয়ারকে ফোন করে তাকে ডিভোর্স এগ্রিমেন্ট তৈরি করতে বলে। পরের দৃশ্যে আমরা তাদের দুজনকে একেবারে গোয়েন্দাদের মতো ডিভোর্স পেপারে সাইন করতে দেখি। এখানে ইয়ান লিনকে বলে, তোমার প্রিন্স তো তোমার জন্য বেশ ভালোই। তখন লিন বলে, একদমই না, সে শুধু আমার অসুস্থ মেয়ের চেহারাকেই পছন্দ করে, আসলে তাকে কিছুই পছন্দ না। আর তুমি তো জানো আমি বাস্তবে মোটেও এমন নয়। আজ না হয় কাল আমাদের আসল সত্যিটা সবার সামনে চলে আসবে। লিন বলে, এর চেয়ে ভালো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই আর নিজেদেরকে বাঁচাই। চলো, এখনই আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, কারণ এই বাড়িতে কেউই নেই। এরপর তারা নিজেদের জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি লিফটে চলে যায়। এরপর ইয়ান বলে, বলো তো এখন তোমার কেমন লাগছে? কারণ এখন আমরা অনেক ধনী আর একই সঙ্গে স্বাধীন। তখন লিনকে বলে, তুমি কি জানো মেল ফ্যাশন ক্লাবে নতুন কিছু ছেলে এসেছে? এটা শুনে লিন খুব খুশি হয়ে যায় এবং বলে, আমি তো অনেক দিনই ওখানে যাইনি, চলো আজ সেখানে যাই, 5 জন ছেলে আমার জন্য অর্ডার করব।
আর 5 জন ছেলে তোমার জন্য অর্ডার করবো। এরপর তারা দুজন খুব খুশি হয় সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা জিংকে দেখি যে হাতে ডিভোর্স পেপার নিয়ে বসেছিল, তার মুড ভীষণ খারাপ। ঠিক তখন মিং তার কাছে আসে এবং বলে, তুমি কি ভাবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো? কোথাও তো তাদের দেখাই যাচ্ছে না। তখন জিং তার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দেয়। মিং তাড়াতাড়ি সেটা দেখে আর সেটা দেখে তার ভীষণ রাগ হয়ে যায়। তারপর সে বলে কি তারা দুজন পালিয়ে গিয়েছে। এবার সে জোরে চিৎকার করে বলে, কেউ কি আসো? ওদের দুজনকে খুঁজে বের করতে আমার সাহায্য করো। অন্যদিকে আমরা দেখি লিন আর ইয়ান আরাম করে একটি ক্লাবে বসে মদ খাচ্ছে এবং দারুণ ভাবে এনজয় করছে। এখানে ইয়ান লিনকে বলে, আজ আমি ভীষণ খুশি কারণ আমি এমন জীবনই চাইতাম। এরপর তারা দুজন 10-12 জন হ্যান্ডসাম ছেলেকে ডেকে আনে এবং নিজেদের পাশে বসিয়ে নেয়। এবার সেই ছেলেরাও তাদের সেবা যত্ন করতে শুরু করে। ঠিক তখন মিং নিজের গার্ডদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তাদের দেখে লিন আর ইয়ান দুজনে অবাক হয়ে যায়। মিং বলে, তোমাদের খুঁজে বের করা ভীষণ কঠিন হয়ে গিয়েছিল। এটা শুনে ইয়ান রাগ করে দাঁড়িয়েছে এবং বলে, এখন আর আমাকে খুঁজে বের করার কোনো দরকার নেই। এই সময় মিং লক্ষ্য করে যে খুব মোটা কাপড় পরা আছে। এরপর সে নিজের কোট খুলে তার গায়ে জড়িয়ে দেয়। তখন ইয়ান রাগ করে বলে, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তাই এইসব আর না করলে ভালো হয়। এটা শুনে মিং রাগ করে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখন লিন মাঝখানে চলে আসে। মিং বলে, ভাবি আপনার মাঝখানে আসা উচিত নয়, এটা শুধু আমাদের দুজনের ব্যাপার। তখন ইয়ান বলে, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু মিং বলে, ডিভোর্স পেপারে দুজনেরই সাইন থাকা দরকার, সেখানে শুধু তোমার সাইন আছে, আমার না, তাই এখন তুমি আমার স্ত্রী। এদিকে লিন ইয়ানকে আস্তে করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ইয়ান বলে, আমি এখান থেকে কিভাবে যাব, আমার তো ভয় লাগছে। ঠিক তখন মিং নিচের গার্ডদের তাদের দুজনকে ধরে ফেলতে বলে। এটা শুনে লিন সামনে এগিয়ে এসে বলে, এরা সবাই আমার কাছে পোকামাকড়ের মতো। এরপর সে ধুমধারাক্কা তাদের মারতে শুরু করে। ঠিক তখনই জিং সেখানে চলে আসে। সে হাততালি দিতে দিতে বলে, তুমি তো দারুণ অভিনেত্রী বের হলে। এটা শুনে লিন মনে মনে ভাবে, গেল আমার অভিনয় ধরা পড়ে গেল। এরপর জিং রাগ করে তার হাত ধরে বলে, আমার সঙ্গে মিথ্যা বলার সাহস তোমার কি করে হলো? তখন লিন বলে, এতে আমার কোনো দোষ নেই, তোমার তো শুধু দুর্বল মেয়েদেরই পছন্দ, আর আমি শুধু তোমাকে খুশি রাখতেই চেয়েছিলাম, তাই কখনোই তোমাকে আসল সত্যটা বলিনি। জিং বলে, আমাকে খুশি রাখার নাম করে তুমি এতদিন শুধু অভিনয় করেছো। এরপর সে রাগ করে তার উপরে হাত তুলতে যায়, কিন্তু লিন তার হাত ধরে ফেলে। তারপর জিং তাকে নিজের কাঁধে তুলে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। ইয়ান তাকে থামাতে চেয়েছিল, কিন্তু মিং তার হাত ধরে ফেলে। এরপর জিং লিনকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে বিছানায় ফেলে দিয়ে বলে, এবার এখানেই শান্ত থাকো। এটা শুনে লিন রাগ করে দাঁড়িয়ে বলে, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তাই তুমি আমাকে জোর করে এখানে আটকে রাখতে পারো না। জিং বলে, আমি তোমাকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু এখন থেকে আর সেটা করব না। এরপর সে নিজের কোট খুলতে শুরু করে। এটা দেখে লিন বলে, তুমি কি করছো? জিং তার কাছে এগিয়ে যায়, তারপর তার মুখে হাত বুলিয়ে বলে, তুমি বাইরে বলেছিলে যে আমার সঙ্গে তোমার জীবন ভালো কাটছে না, চলো তাহলে আমরা একটা ভালো জীবন কাটিয়ে দিই। এরপর সে লিনকে কিস করতে শুরু করে। এবার লিনও সামনে থেকে তাকে কিস করতে শুরু করে। পরের সকালে আমরা দেখি জিন এখনো লিনের সঙ্গে আছে। সে লিনকে বলে, পালিয়ে যাওয়ার কথা চিন্তাও করবে না, নাহলে তুমি এই বিছানা থেকে আর উঠতেই পারবে না। এরপর সে একটা হালকা হাসি দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা ইয়ানকে ব্রেকফাস্ট করতে দেখি। ঠিক তখন লিন তার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? ইয়ান মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর ইয়ান লিনকে জিজ্ঞাসা করে, কাল তোমার হাজবেন্ড তোমাকে কাঁধে নিয়ে চলে গিয়েছিল, তারপর সব ঠিক ছিল তো? এটা শুনে লিন শুধু মুস্কি হেসে দেয়। তখন ইয়ান বলে, তোমাকে তো আজ খুব খুশি খুশি লাগছে। এটা শুনে লিন বলে, আমাকে নিয়ে মজা করা বন্ধ করো। এরপর লিন বলে, আগে নিচের লাভ বাইট গুলো দেখো। এরপর লিন বলে, আমাদের আসল সত্যিটা জানার পরও ওরা দুজন আমাদের বাড়িতে রেখে দিল কেন? তখন ইয়ান বলে, হতে পারে তারা এখন আমাদের প্রতি ইন্টারেস্ট। ঠিক তখন তাদের মাদার ইন ল সেখানে চলে আসে আর তাদের চিকেন খেতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এটা দেখে তারা দুজনে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। তারা বলে, মা আমাদেরকে মাফ করে দিন, আমরা সবসময় আপনার কাছে মিথ্যে বলেছি। কিন্তু তিনি একদমই শান্ত ছিলেন। তিনি বলে, কোনো সমস্যা নেই, তোমরা দুজন সুস্থ আছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা। যদিও এটা খেয়ে তোমাদের শরীর ভালো থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, এখন তাড়াতাড়ি আমাকে দাদি বানিয়ে দাও। এবার তিনি বাটলারকে ডেকে বলে, আমি যে নতুন মলটা কিনেছি সেটা ট্রান্সফার পেপার তৈরি করাও, কারণ আমি সেই মলটা ওদের দুজনের নামে করে দিতে চাই, কারণ আজ আমি ভীষণ খুশি। পরের দৃশ্যে তারা দুজন শপিং করতে যায়। ঠিক তখন সেখানে জিং এসে যায়। এরপর সে আমাদের হিরোইনের কাছে এসে বলে, তুমি শপিং করতে এসেছো, আমাকে একটা কল করলে না কেন? এটা শুনে ইয়ান বলে, আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত। এরপর জিং বলে, আমি তোমার সঙ্গে শপিং করব, কিন্তু লিন বলে, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে। তখন জিং বলে, তাহলে খেতে আমি তোমার সঙ্গে যাব। এরপর সে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সে তার জন্য খাবার অর্ডার করে। লিন এক কামড় খাওয়ার পরেই মনে মনে ভাবে, এই লোকটা আমার স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। এরপর সে মুখ বাঁকিয়ে বলে, এটা ভালো না। তখন জিং সে ডিশগুলো বদলে দিতে বলে, কিন্তু লিন আবারও মুখ বাঁকায়। এরপর সে আবারও ডিশ বদলে দিতে বলে। লিন যতবারই মুখ বাঁকাচ্ছিল বেচারা জিং ততবারই ডিশ বদলে দিচ্ছিল। এরপর লিন বলে, আমার একদমই ভালো লাগছে না। তখন জিং বলে, চলো
তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। এরপর সে তাকে একটা শুটিং রেঞ্জে নিয়ে যায়। এটা দেখে লিন ভীষণ খুশি হয়ে যায়। সে বলে তুমি কিভাবে জানলে যে আমি শুটিং এত পছন্দ করি? কিন্তু জিং কোনো উত্তর দেয় না, সে শুধু তাকে ভিতরে নিয়ে যায়। এরপর আমরা দেখি লিন দারুণ নিশানাবাজি করছে। এটা দেখে পিছনে দাঁড়িয়ে থাকা দর্শকরা বলে ওয়াও, ও কত ভালো শুটিং করে, ওকে তো কেউ হারাতেই পারবে না। এরপর আমাদের হিরো সামনে এগিয়ে আসে, সে নিজেও দক্ষতা দেখায়। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখা যায় সে আগে শুটিং করতো, তখন তার বন্ধু বলে তুমি এত ভালো শুটিং করো না, ওই মেয়েটাকে দেখো। আর সেই মেয়েটা আর কেউই নয়, লিন। এরপর আবার বর্তমান সময় ফিরে আসা হয়। পিছনে দাঁড়িয়ে থাকা লোকেরা আবারও বলতে শুরু করে ও সে তো দারুণ শুটিং করে, এখন দেখা যাক এদের দুজনের মধ্যে কে জেতে। এরপর তাদের নিজেদের মধ্যে বাজি ধরতে শুরু হয় ছেলে জিতবে নাকি মেয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের হিরোই জিতে যায়। এটা দেখে লিন ভীষণ রেগে যায় এবং বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা তাকে আয়নার সামনে দেখি, সেখানে সে নিজের শরীরের দাগগুলোর দিকে তাকিয়েছিল। ঠিক তখনই জিং ঔষধ নিয়ে সেখানে আসে। এরপর সে খুব যত্ন করে তার গায়ে ঔষধ লাগিয়ে দেয়, তারপর তাকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। পরের দৃশ্যে লিন নিজের রুমে বসে কিছু একটা ভাবছিল। ঠিক তখন ইয়ান তার কাছে এসে বলে আমার হাজবেন্ড দিন দিন কাজ নিয়ে ভীষণ পাগল হয়ে যাচ্ছে। তখন লিন বলে আর আমার হাজবেন্ড দিন দিন আমাকে নিয়েই পাগল হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সে আমাকে ভালোবাসতে শুরু করেছে। এটা শুনে ইয়ান বলে ভুলে এমন ভাববে না, সে নিশ্চয়ই তোমাকে ফাঁসানোর জন্য এমন কোনো প্ল্যান করছে। এরপর লিন নিজের চিন্তায় হারিয়ে যায়। সেখানে সে জিং এর কাছে তার ভালোবাসার ভিক্ষা চাইছিল, কিন্তু জিং তাকে বলে আমি তো শুধু তোমাকে বোকা বানিয়েছিলাম, তুমি তো একটা অনাথ। তারপর জিং নিজের গার্লফ্রেন্ডের নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে লিন রাগে দাঁড়িয়ে ওঠে। ঠিক তখন সেখানে রাখা একটি পেন্ডেন্ট নিচে পড়ে ভেঙে যায়। এটা দেখে ইয়ান বলে আরে এটা তো সেই পেন্ডেন্ট যেটা জিংকে তার এক্স গার্লফ্রেন্ড দিয়েছিল, আর সেটা ভীষণ ভালোবাসে। তোমার মনে আছে একবার একটা মেয়ে শুধু এটাকে ছুঁয়েছিল আর আগের মাথায় তার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল, আর আমরা তো এটা ভেঙে ফেলেছি, এখন আমাদের সঙ্গে কি হবে কি জানে। তারপর তারা দুজন সেই পেন্ডেন্টটা ঠিক করানোর জন্য একটা দোকানে যায়। সেখানে দোকানের মহিলা বলে এটা ঠিক করে দেওয়া যাবে, তবে এতে কিছু পরিবর্তন হয়ে যাবে। ঠিক তখন তিয়ান সে দোকানের ভিতরে ঢুকছিল, কিন্তু লিন আর ইয়ানকে দেখে সে দরজার আড়ালে লুকিয়ে পড়ে এবং তাদের ভিডিও করে নেয়। এরপর তারা দুজন বাড়িতে ফিরে আসে, তখন তারা খুবই ক্লান্ত ছিল। ঠিক তখনই জিং সেখানে আসে আর লিন তাড়াতাড়ি সেই বক্সটা লুকিয়ে ফেলে। ইয়ান বলে আমার মনে হয় এখন আমাদের নিজেদের রুমে যাওয়া উচিত। এরপর খুব চালাকির সঙ্গে সে লিনের কাছ থেকে সে বক্সটা নিয়ে চলে যেতে থাকে, কিন্তু জিং বলে তোমার রুম তো ফার্স্ট ফ্লোরে নয়, তাহলে হাতে তুমি কি লুকিয়ে রেখেছো? এটা শুনে লিন সঙ্গে সঙ্গে জিং এর মুখের দিকে ঘুরিয়ে বলে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। এরপর সে তাকে জড়িয়ে ধরে। এদিকে ইয়ান সেই সুযোগে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জিং আবারও তার দিকে তাকায়। তখন লিন তাকে কিস করে, জিংও সামনে থেকে তাকে কিস করতে শুরু করে। এরপর সে লিনকে নিজের রুমে নিয়ে যায়, আবারও তাকে কিস করার জন্য এগিয়ে আসে, কিন্তু লিন বলে আমার খুব ক্ষুধা লেগেছে। তখন জিং বলে আমারও ক্ষুধা লেগেছে। এরপর সে তার গলায় কিস করতে শুরু করে, কিন্তু লিন বলে না সত্যি আমার খুব ক্ষুধা লেগেছে। এরপর জিং খুব আদর করে তাকে কেক খাইয়ে দেয়। লিন কেকের এক কামড় খেয়ে বলে ওয়াও এটা তো ভীষণ মজার, আমি জীবনে প্রথমবার গ্রেপসে কেক খেলাম, তবে ছোটবেলায় একবার এই একই স্বাদে কেক খেয়েছিলাম। এটা শুনে জিং সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে ছোটবেলায় তুমি এই কেকটা কবে খেয়েছিলে আর তোমাকে কে খাইয়েছিল? এবার আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেখানে ছোট্ট জিং একটা কেক নিয়ে বসেছিল। ঠিক তখনই ছোট্ট লিন তার কাছে আসে। জিং তাকে বলে এই কেকটা আমি বিশেষ করে তোমার জন্য এনেছি। লিন কেকটা খেয়ে বলে এটা ভীষণ মিষ্টি আর খুবই সুস্বাদু, কিন্তু লিন তার প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং জিং এর হাত থেকে কেকটা নিয়ে নিজেই খেতে শুরু করে। তখন জিং আবারও বলে বলতো তোমাকে সেই কেকটা কে খাইয়েছিল? লিন বলে আমার মনে নেই, শুধু এই কেকটা খাওয়ার পর ছোটবেলায় সেই স্বাদটা মনে পড়ে গেল তাই বললাম, কিন্তু কে আমাকে খাইয়েছিল সেটা আমার একদমই মনে নেই। তখন জিং বলে যদি সে তোমাকে কেক খাইয়ে থাকে নিশ্চয়ই তাহলে তোমার খুব যত্ন নিত, সে নিশ্চয়ই তোমাকে পছন্দও করতো, কিন্তু তোমার সেটাও মনে নেই, তুমি এতটা অসাবধান কিভাবে হতে পারো? ঠিক তখনই লিন কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ইয়ান রুমের ভিতরে ঢুকে পড়ে। তার পিছন পিছনে একটা মেয়ের আর তিয়ানও ছিল। তিয়ান চিৎকার করতে করতেই ভিতরে আসে। মেয়ের তাকে থামানোর চেষ্টা করছিল। মেয়ের বলে স্যার আমাকে মাফ করবেন, উনি জোর করে ভিতরে ঢুকে পড়েছে। তখন জিং বলে ব্যাপার কি? তখন তিয়ান বলে এই মেয়েটা তোমাকে ধোকা দিচ্ছে, তোমার কাছে একটা পেন্ডেন্ট ছিল যেটা তোমাকে খুব স্পেশাল একজন দিয়েছিল, ওরা সেটা ভেঙে ফেলেছে, তারপর একটা নকল পেন্ডেন্ট এনে রেখেছে। এটা শুনে লিন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, কি আজে বাজে কথা বলছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন তিয়ান তাদের ভিডিওটি দেখায়। এরপর জিং তাড়াতাড়ি গিয়ে সেই পেন্ডেন্টটা পরীক্ষা করে। এটা দেখে তার একটু রাগ হয়। ঠিক তখনই ইয়ান তিয়ানকে বলে এতে তোমার কোনো ব্যাপার নেই, তুমি যা বলার বলেছো, এবার এখান থেকে চলে যাও, এটা আমাদের
পরিবারের ব্যাপার, আমরা নিজেরাই সামলে নিব। কিন্তু তিয়ান জিংকে বলতেই থাকে সে সবসময় তোমাকে ধোকা দিয়েছে আর আজ সে খুব বড় ভুল করেছে, এখনই ওকে শাস্তি দাও। এরপর জিং রাগে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এটা দেখে লিন আর ইয়ান দুজনেই ভয় পেয়ে যায়। ইয়ান বলতে থাকে আমাদের শান্তভাবে কথা বলা উচিত। ঠিক তখনই লিন বলে আমাকে মাফ করে দাও, এটা ভুল করে হয়েছে, এটা বিছানার উপরে রাখা ছিল তাই ভেঙে গিয়েছে, আর দেখো আমার হাতেও আঘাত লেগেছে। জিং তার হাতের আঘাতটা দেখা মাত্র নরম হয়ে যায়। সে বলে এতে তো ইনফেকশন হতে পারে। কিন্তু ঠিক তখনই পিছন থেকে তিয়ান বলে ওর কথায় বিশ্বাস করো না। এটা শুনে জিং তিয়ানকে ধমক দিয়ে বলে এটা আমার স্ত্রীর থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, আর বাজে কথা বলা বন্ধ করো। আমার পরিবারের মধ্যে এসে এভাবে কথা বলা তুমি কে? আমরা তোমাকে দত্তক নিয়েছি বলে এই নয় যে তুমি আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবে। এরপর সে নিজের মেয়েটকে বলে ওকে টেনে এখান থেকে বের করে নিয়ে যাও। মেয়েট তিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিং লিনকে বলে তোমার আরো সাবধানে কাজ করা উচিত ছিল, দেখো নিজের হাতে আঘাত পেয়ে গিয়েছো। এটা শুনে ইয়ান বলে আমার মনে হয় এখন আমাদের চলে যায় ভালো। এরপর সে মুচকি হেসে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়ান চলে যাওয়ার পর জিং লিনকে জিজ্ঞাসা করে ওই প্রেন্ডেন্টটার কথা তোমার কিছু মনে আছে? কিন্তু লিন পরিষ্কার ভাবে না বলে দেয়। এরপর আমাদের ইয়ানকে দেখানো হয় সে ভাবছিল আসলে জিংকে সেই প্রেন্ডেন্টটা কে দিয়েছিল। ঠিক তখন মিং সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে কি ভাবছো? তখন ইয়াং বলে তুমি কি জানো তোমার ভাইকে ওই পেন্ডেন্টটা কে দিয়েছিল? মিং বলে আমি শুধু এতটুকুই জানি ওটা তাকে একটি ছোট্ট মেয়ে দিয়েছিল যখন ভাইয়া ছোট ছিল। তারপর সে বলে তুমি আর তোমার বন্ধু কি আবার কোনো ঝামেলায় পড়েছো? তখন ইয়ান বলে আসলে আমাদের হাতে সেই পেন্ডেন্টটা ভেঙে গিয়েছে, কিন্তু তোমার ভাই তো সেই হিসাবে খুব বেশি রাগ করেনি। তখন মিং বলে আমার ভাই কাদের উপর রাগ করবে সেটা পুরোপুরি নির্ভর করে কার উপরে সে রাগ করতে চায়। যাই হোক তোমার এসব বিষয়ে না জড়ানোই ভালো, চলো এবার যাই। এরপর সে ইয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে আবার লিনকে দেখানো হয় জিং তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল। সেই ব্যান্ডেজের দিকে তাকে লিন হেসে ফেলতে থাকে। এটা দেখে জিং বলে তুমি কি আমাকে ইনভাইট করছো? লিন বলে তোমার কথার মানে কি? তখন লিন বলে তুমি বিছানা এত সুন্দর করে হাসছো যে আমার কেমন যেন লাগছে। এরপর সে নিজের কোট খুলে লিনের কাছে গিয়ে আসে। এরপর তাদের দুজনের রোমান্স শুরু হয়ে যায়। এরপর জিং আবারও লিনকে জিজ্ঞাসা করে ওই পেন্ডেন্টের কথা তোমার সত্যি কিছু মনে নেই? কিন্তু লিন বিরক্ত হয়ে আবারও না বলে দেয়, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এরপর সে মনে মনে ভাবে তোমার আর তোমার এক্স গার্লফ্রেন্ডের পেন্ডেন্টের কথা আমি কেন মনে রাখবো। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর লিনের ঘুম ভেঙে যায়। এরপর সে নিজের হাজবেন্ডের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন জীবনে প্রথমবার তাকে দেখছে। পরের দৃশ্যে লিন ইয়াং এর সঙ্গে নিজের হাজবেন্ডের কোম্পানিতে যায়। সেখানে ইয়াং তাকে বলে আজ হঠাৎ তোমার হাজবেন্ডের জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা মাথায় এলো কিভাবে? তখন লিন বলে কারণ সে আমাকে খুব পছন্দ করে, তাই আমিও ভাবলাম তাকে একটু হলে পছন্দ করা উচিত। এটা শুনে ইয়ান বলে আমি তোমাকে আগেই বলেছি নিজের হাজবেন্ডের প্রেমে পড়ো না, কারণ সে খুবই চালাক। এবার তারা দুজন সোজা ভিতরে ঢুকে যাচ্ছিল। ঠিক তখন রিসেপশনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তাদের থামিয়ে দেয়। সে বলে তোমরা দুজন ভিতরে কেন যাচ্ছ? তখন লিন বলে কারণ আমি এই কোম্পানির চেয়ারম্যান স্ত্রী। এটা শুনে মেয়েটা হেসে ফেলে এবং বলে তুমি তো বেশ চালাক, এখানে প্রতিদিন অনেক মেয়ে আসে, তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চায়, তবে তারা শুধু বলে যে তারা চেয়ারম্যানের গার্লফ্রেন্ড, আর তুমি তো সরাসরি নিজেকে তার স্ত্রী বলছো। তখন লিন বলে এখানে অনেক মেয়ে আসে সেটা ঠিক, কিন্তু আমার মধ্যে কি তোমার আলাদা কিছু চোখে পড়ছে না? মেয়েটা না সূচক উত্তর দেয় এবং বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন লিন নিজের হাজবেন্ডের কিছু প্রাইভেট ছবি দেখিয়ে বলে তোমরা কি কখনো তোমাদের চেয়ারম্যানের এমন ছবি দেখেছো? ঠিক তখনই পিছন থেকে জিং এসে তার হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখতে শুরু করে। তারপর সে বলে সত্যিই তো তোমার কাছে বেশ অনেক প্রমাণ আছে। এরপর সে লিনকে নিজের অফিসে নিয়ে যায়। সেখানে লিন তাকে নিজের হাতের বানানো মিষ্টি খাওয়াতে শুরু করে। সে বলে এগুলো বানাতে আমার 4 ঘন্টা লেগেছে, চলো তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। কিন্তু জিং মিষ্টি খেতে একটু দ্বিধা করছিল। পিছনে দাঁড়িয়ে থাকা তার অ্যাসিস্ট্যান্ট ইশারায় বোঝাচ্ছিল যে তার এটা খাওয়ার উচিত নাই। ঠিক তখনই লিন বলে তুমি এটা খাচ্ছ না কেন? এরপর জিং তাড়াতাড়ি মিষ্টিটা খেয়ে ফেলে। তারপর লিন জিজ্ঞাসা করে বলো তো কেমন হয়েছে? জিং বলে খুবই ভালো হয়েছে, তবে পরের বার একটু বেশি মিষ্টি দিও। তখন লিন বলে ওকে এবং বলে এগুলো তো সব তোমার জন্য। এরপর সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট বলে আপনার তো পিনাটে অ্যালার্জি আছে, তারপরও আপনি এটা কেন খেলেন? জিং বলে ও এত ভালোবেসে আমার জন্য বানিয়েছে, তাই আমি কিভাবে না করতাম। এরপর সে নিজের ঔষধ খেতে শুরু করে। ঠিক তখনই মিং সেখানে চলে আসে এবং বলে ভাবি এখানে কেন এসেছিল? জিং বলে আমার জন্য মিষ্টি এনেছিল। মিং এক টুকরো নিতে চায় কিন্তু জিং সেটা নিতে দেয় না। তারপর জিং বলে আজ আমার বদলে তুমি মিটিং এ চলে যাও, কারণ আমি বাড়ি যাচ্ছি। মিং বলে কিন্তু আমার তো বাইরে যাওয়ার কাজ আছে। জিং বলে চুপচাপ মিটিং এ চলে যাও, কারণ আমাকে বাড়ি যেতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তা যার পরে মিং তাড়াতাড়ি একটা মিষ্টির টুকরো
নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর জিং বাড়ি ফিরে আসে। তারপর তারা দুজন বসে মজা করে একটা হরর মুভি দেখতে থাকে। হরর মুভিটা লিনি চালিয়েছিল আর সে মনে মনে ভাবছিল ভয়ের দৃশ্য দেখলে আমি ভয় পেয়ে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরবো। এটা ভেবে সে ভীষণ খুশি হচ্ছিল, কিন্তু তেমন কিছুই হয় না। বরং মুভি শেষ হতে হতে লিন নিজেই ঘুমিয়ে পড়ে। তখন জিং তাকে দেখে বলে, কি বোকা মেয়ে, আমাকে হরর মুভি দেখাতে এনে নিজেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন ইয়ানকে নিয়ে শপিং করতে যায়। সেখানে ইয়ান জিজ্ঞাসা করে, বলতো হরর মুভি দেখার অভিজ্ঞতা কেমন ছিল? তখন লিন বলে, কিছুই হয়নি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সে আমাকে বেডরুমে শুয়ে কোথাও যেন চলে গেল আর সারা রাত আর ফিরেইনি। এটা শুনে ইয়ান বলে, নিশ্চয় সে তার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিল, তাই আর ফিরে আসেনি। এরপর সে লিনকে একটা ড্রেস দিয়ে বলে, এটা পরে তোমার হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করো। ঠিক তখনই লিনের বমি বমি ভাব হয়। একই সময় ইয়ানেরও একই রকম অনুভূতি হয়। তখন লিন তাকে জিজ্ঞাসা করে, এই মাসে তোমার পিরিয়ডস হয়েছে? ইয়ান না বলে। এরপর ইয়ানও লিনকে একই প্রশ্ন করে, লিনও না বলে। এরপর তারা দুজনেই খুব খুশি হয়ে যায়, কারণ তাদের মনে হয় হয়তো তারা দুজনই প্রেগনেন্ট। এবার তারা তাড়াতাড়ি হসপিটালে গিয়ে চেক আপ করায়। ডক্টরও জানিয়ে দেন যে তাদের রিপোর্ট পজিটিভ। এটা শুনে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর তারা দুজনই ওই সুখবর নিয়ে হাজবেন্ডকে জানাতে দৌড়ে যায়। কিন্তু লিন যখন নিজের হাজবেন্ডকে এই খবর দিতে যায়, তখন সে সেখানে গিয়ে দেখে তার এক্স গার্লফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে এসেছে। এটা দেখে লিন ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। আর জিং এরও এক্স গার্লফ্রেন্ড তাকে দেখে ফেলেছিল। তবে এখানে আমাদের জানানো হয় যে আমাদের হিরো তার এক্স গার্লফ্রেন্ডের কিডনির চিকিৎসা করাচ্ছে, আর সেই কারণেই সে সেখানে এসেছিল। এরপর জিং এর এক্স গার্লফ্রেন্ড বাইরে এসে আমাদের হিরোইনকে বলে, আমি এখানে আমার কিডনি ট্রান্সপ্লান্ট করাতে এসেছি, আর আমার কিডনির জন্য তুমি একদম পারফেক্ট সোর্স। তাই আমার বয়ফ্রেন্ড তোমাকে বিয়ে করেছে যাতে তোমার কিডনি আমাকে দিতে পারে। এটা শুনে আমাদের হিরোইনের অবস্থা হয়, আমি তো এসব কিছুই জানতাম না। এরপর সে সেখান থেকে চলে যায়। ওদিকে আমাদের হিরোকে দেখানো হয়। ঠিক তখনই তার ম্যানেজার এসে বলে, স্যার, কয়েকদিন আগে আপনি ম্যাডামের যে চেক আপ করেছিলেন সে রিপোর্ট চলে এসেছে। জিং রিপোর্টটা দেখে জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা দেখে সে একটু মন খারাপ করে এবং রিপোর্টটা নিজের কাছে রেখে দেয়। এরপর লিনকে দেখানো হয় সে বাড়িতে ফিরে দেখে তার শাশুড়ি বাচ্চার জন্য একটা রুম প্রস্তুত করাচ্ছেন। এটা দেখে সে একটু অবাক হয়ে নিজের শাশুড়িকে জিজ্ঞাসা করে, এটা কি? তখন তিনি বলে, চিন্তার কোনোই দরকার নেই, আমি তো তোমাকে কোনো চাপ দিচ্ছি না, আমি শুধু নিজের খুশির জন্য এটা করছি। এরপর লিন নিজের রুমে আসে। ঠিক তখনই তার হাজবেন্ডও সেখানে চলে আসে। সে ধীরে ধীরে লিনের কাছে এগিয়ে যায়। তখন লিন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি বাচ্চা পছন্দ? এটা শুনে জিং মনে মনে ভাবে, হঠাৎ করে এমন প্রশ্ন কেন করছে। তারপর সে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ এমন প্রশ্ন কেন করলে? লিন বলে, বাইরে দেখলাম মা বাচ্চার জন্য একটা রুম তৈরি করাচ্ছেন। এটা শুনে জিং মনে মনে ভাবে, হয়তো ও আগে জেনে গিয়েছে ওর প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, আমি ওকে কষ্ট দিতে পারি না। একটা বাচ্চার জন্য আমি ওকে কখনো জোর করব না। এরপর সে বলে, আমার বাচ্চা একদমই পছন্দ নয়। এটা শুনে বেচারি লিন খুব মন খারাপ করে ফেলে। সে মনে মনে ভাবে, এই গাধার আসলে কি জিনিস পছন্দ। ঠিক তখন ইয়ান কিছু কাপড় নিয়ে সেখানে আসে। সে বলে, এগুলো তোমার বেবির জন্য আর এগুলো আমার বেবির জন্য। এটা শুনে জিং অবাক হয়ে যায় এবং বলে, এর মানে কি? তখন লিন তাড়াতাড়ি বিষয়টা ঘুরিয়ে বলে, আসলে আমরা কিছু কুকুর ছানা কিনতে যাচ্ছি, তাই ওদের কথা বলছিলাম। এটা বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর সে ইয়ানকে সবকিছু খুলে বলে, আমার হাজবেন্ড আমার কিডনি বের করতে চায়, তাই আমি অনেক দূরে পালিয়ে যেতে চাই, যেন সে আমাকে আর খুঁজে না পায়, তাই তুমি আমাকে সাহায্য করো। এরপর রাতের দৃশ্য দেখানো হয়, লিন নিজে সব জিনিসপত্র গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ইয়ানও তাকে সাহায্য করছিল। সে লিনের জন্য টিকিটও বুক করে দেয়। এরপর লিন সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত যখন সে ট্যাক্সিতে ছিল তখন আমাদের হিরোর লোকজন চারিদিক থেকে খোঁজাখুঁজি করছিল। তখন সে চালাকি করে ট্যাক্সি থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু আমাদের হিরো তাকে দেখে ফেলে। ওদিকে সে রাস্তা দিয়ে না দেখেই দৌড়াচ্ছিল, তাই একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর আমাদের হিরো সেখান থেকে এসে হিরোর দায়িত্ব পালন করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ঢুকেই প্রথমে লিনের চোখ পড়ে জিং এর এক্স গার্লফ্রেন্ডের উপর। তাকে দেখেই ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবে, তাহলে তো এই বদমাশ আগে সব ব্যবস্থা করে রেখেছে, আজ তো আমার কিডনি নিয়েই ছাড়বে। এরপর সে তাড়াতাড়ি ইয়ানকে ফোন করে হসপিটালে আসতে বলে। রুমের ভিতরে আমাদের হিরো ঢুকতেই লিন তার উপর চড়া হয়ে যায়। সে বলতে শুরু করে, তুমি খুবই খারাপ মানুষ, তুমি আমাকে প্রতারণা করেছো, আমার সঙ্গে এত বড় অন্যায় করেছো, আর এখন আমি একা নয়। এটা শুনে জিং বলে, এর মানে কি? ঠিক তখন ইয়ান পুলিশকে নিয়ে সেখানে আসে। এরপর লিন বলতে শুরু করে, এই লোকটা আমার প্রতারক স্বামী, ও আমার কিডনি বের করে নিজের এক্স গার্লফ্রেন্ডকে দিতে চায়। এটা শুনে জিং একদমই হতবাক হয়ে যায়। সে বলে, তুমি সব কি বলছো? লিন বলে, মিথ্যে বলো না, আমি সবই জানি। বাইরে যে ডক্টর দাঁড়িয়ে আছে তাকে তুমি আমার কিডনি বের করার জন্য ডেকেছো। জিং বলে, চুপ করো। এরপর সে ডক্টরকে ভিতরে ডাকে। ডক্টর এসে বলে, আমি তো শুধু ম্যাডামের আঘাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করার জন্য এসেছি। এটা শুনে লিন একদম অবাক হয়ে যায়। জিং জিজ্ঞাসা করে, তোমার এসব কথা কে বলেছে? লিন বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড আমাকে বলেছে। এরপর ইয়ান পুলিশ অফিসারকে
বলে আমাদের কি ক্ষমা করবেন, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল। পুলিশ অফিসার বলে কোনো সমস্যা নেই। এরপর তিনি জিনকে বলে নিজের স্ত্রীর সঙ্গে ঠিক মতো কথা বলবেন, নইলে আপনাদের ভুল বোঝাবুঝির জন্য আমাদের সমস্যা হয়। এটা বলে তিনি ইয়ানকে নিয়ে চলে যায়। ডক্টরও চলে যেতেই চাইছিল, জিং বলে যাওয়ার আগে ব্যান্ডেজটা করে দিয়ে যান। এরপর ডক্টর ব্যান্ডেজ করে সেখান থেকে চলে যায়। এরপর লিফটের সামনে লিং আর জিং দাঁড়িয়েছিল। লিন তখন ভীষণ রেগেছিল। সে বলে আমি ওকে ছেড়ে কথা বলবো না। আমার সঙ্গে মিথ্যা বলার সাহস কিভাবে হলো? জিং তাকে শান্ত করে বলে এত চিন্তা করার দরকার নেই, শান্ত হও। ঠিক তখন জিং এর এক্স গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। তাকে দেখে লিন আবার রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। লিন চলে যাওয়ার পর জিং নিজের এক্সকে বলে আমি তোমার চিকিৎসার খরচ দিচ্ছি বলে এই নয় যে তুমি আমার মাথার উপরে উঠে নাচবে আর আমার স্ত্রীর কাছে উল্টাপাল্টা কথা বলবে। আজকের পর যদি তুমি আর একবারও আমার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব না, এমনকি তোমার জন্য যে কিডনির ব্যবস্থা করেছি সেটাও কেড়ে নিব। এরপর জিং বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে মানানোর চেষ্টা করে, কিন্তু লিন তখনও রাগে তাকে বকাঝকা করে। এরপর জিং সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার আগে সে ফিরে বলে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। এটা শুনে লিন তার দিকে একটা বালিশ ছুঁড়ে মারে। এরপর জিং সেই বালিশ নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। এটা দেখে তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে স্যার আপনি বালিশ নিয়ে বাইরে এলেন কেন? জিং বলে আজ একটু বাইরে গিয়ে আরামে বিশ্রাম নিতে ইচ্ছা করছে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বোঝা যায় আজকে স্যারকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর লিনের আঙ্কেল আর আন্টিকে দেখানো হয় তারা দূর থেকে লুকিয়ে সবকিছু দেখছিল। তারা বলে ও তো সত্যি অনেক ধনী হয়ে গিয়েছে, এখন আমাদের ওর কাছে যেতে হবে, ওকে ভালোভাবে বুঝিয়ে বলবো, তাহলে আমরাও ধনীদের মতো জীবন কাটাতে পারবো। এরপর লিন বাড়ির বাইরে বের হতেই তারা দুজন সামনে এসে দাঁড়ায়। তারা বলতে শুরু করে আমরা তোমার আঙ্কেল আর আন্টি, তুমি তো আমাদের আদরের মেয়ে, এত বড় ধনী পরিবারে বিয়ে করেছো অথচ আমাদের কিছুই জানাওনি কেন? তাদের দেখে লিন বিরক্ত হয়ে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। যখন লিন ছোট ছিল তখন তার বাবা মা মারা গিয়েছিল। এরপর তাকে নিজের আঙ্কেলের বাড়িতে থাকতে হয়। সেখানে সেই বুড়ো লোকটা প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরত এবং তাদের উপরে নির্যাতন করত। এসব সহ্য করতে না পেরে লিন নিজেই পালিয়ে অনাথ আশ্রমে চলে গিয়েছিল। এরপরের দৃশ্যে আবার বর্তমানে ফিরে আসে। লিন তাকে বলে এখানে আসার সাহস তোমাদের কিভাবে হলো? আমরা তোমার আত্মীয়, আমাদের সঙ্গে এভাবে কথা বলছো কিভাবে? এরপর লিন বাটলারদেরকে ডেকে বলে এদের ধাক্কা মেরে বাড়ির বাইরে বের করে দাও, আর বেশি ঝামেলা করলে পুলিশ ডাকবে। এরপর বাটলার তাদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এর পরের দৃশ্যে দেখানো হয় লিন ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে উঠে পড়ে। তখন তার হাজবেন্ড তাকে সামলায়। এরপর তারা দুজন শপিং করতে চলে যায়। দুজন মিলে খুব আনন্দ করে শপিং করছিল। ঠিক তখন ইয়ান বলে তুমি তোমার হাজবেন্ডকে কবে বলবে যে তুমি প্রেগনেন্ট? এখন তো সব ভুল বোঝাবুঝিও মিটে গিয়েছে। লিন কিছু বলার আগে তার আঙ্কেল আর আন্টি সেখানে এসে হাজির হয়। তারা জোরে জোরে নাটক শুরু করে দেয়। তারা বলতে থাকে প্লিজ আমাদের টাকা দাও, তোমার ভাই খুবই অসুস্থ, আমাদের সাহায্য করো, তুমি তো এখন ধনী পরিবারে বিয়ে করে আসো। এরপর তারা হাঁটু কেড়ে বসে টাকার জন্য ভিক্ষা চাইতে শুরু করে। চারপাশে সবাই দাঁড়িয়ে এসব দেখছিল। অনেকে আবার ভিডিও করতেও শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন নানান রকম বাজে কথা বলতে শুরু করে। মেয়েটা কত খারাপ, নিজের আঙ্কেল আন্টিকে ছেড়ে দিয়েছে, এত ধনী হওয়ার পরও তাদের 1 টাকাও দিচ্ছে না, সত্যি খুব খারাপ মেয়ে। অন্যদিকে জিংয়ের এক্স গার্লফ্রেন্ড নিজের ফোনে পুরো ভিডিওটি তৈরি করে খুবই খুশি হচ্ছিল। এই ডাইনিটাই লিনের আঙ্কেল আন্টিকে জানিয়েছিল যে লিন একটা ধনী পরিবারে বিয়ে করেছে। সে মনে মনে বলে খুব ভালোই হচ্ছে, এবার এ পরিবার ওকে কোনোদিনই মেনে নিবে না। ঠিক তখন আমাদের হিরো নিজের অ্যাসিস্ট্যান্ট নিয়ে সেখানে পৌঁছে যায়। এবার লিনা চুপ থাকতে পারে না। সে বলে আমার বাবা মা মারা যাওয়ার পর তোমরা কোনোদিন আমাকে মানুষ করনি, বরং আমার বাবা মায়ের বাড়িটাই দখল করে নিয়েছিলে। আর এই বুড়োটা তো আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। ওর অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর আমার অ্যাক্সিডেন্ট হয়। যখন আমার জ্ঞান ফিরেছিল তখন আমি অনাথ আশ্রমে ছিলাম। তোমাদের দুজনের জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, আর আজ তোমরা আমার কাছে টাকা চাইছো। এসব কথা শুনে জিং ভীষণ রেগে যায়। সে গিয়ে সে বুড়ো লোকটাকে জোরে একটা ঘুষি মারে। এরপর অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলে। ঠিক তখন জিং এর এক্স গার্লফ্রেন্ডও সেখানে এসে যায়। সে হসপিটালে পোশাক বদলে নিজের কিডনির চিকিৎসা মাঝপথে রেখে তাড়াহুড়া করে সেখানে চলে এসেছিল। এসে সে লিনির বিরুদ্ধে নালিশ করতে শুরু করে, কিন্তু আমাদের হিরো তার কোনো কথাই গুরুত্ব দেয় না। সে বলে আমি তোমাকে ছেড়ে দিব না, আমি পুলিশের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। তখন আঙ্কেল তাড়াতাড়ি বলে আমরা নিজেরাই এখানে আসিনি, আমাদের এখানে ডাকা হয়েছে। জিং জিজ্ঞাসা করে তোমাদের কে ডেকেছে? তখন আন্টি জিং এর এক্স গার্লফ্রেন্ডকে দেখিয়ে বলে এই মেয়েটা আমাদের ডেকেছে। এটা শুনে জিং এর এক্স গার্লফ্রেন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই গার্ডের সেখানে এসে পৌঁছে যায়। তারা বলে এখানকার একজন লোক এই ভিডিওটি আমাদের কাছে পাঠিয়েছিল। এরপর সে তাড়াতাড়ি বলতে শুরু করে আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে। ঠিক তখন ইয়ান তাকে বলে চুপ করো, মিথ্যে বলতে গিয়ে তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো। তবু সে বলতে থাকে এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে। এরপর অ্যাসিস্ট্যান্ট লিনের আঙ্কেল আর আন্টিকে টেনে সেখান থেকে নিয়ে যায়। এরপর জিং তার এক্স গার্লফ্রেন্ডকে বলে তোমার এই কাজের শাস্তি তুমি অবশ্যই পাবে।
আমি পুলিশের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। এটা বলে সে লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান জিং এর এক্স গার্লফ্রেন্ডকে বলে, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আজকের পর যদি আর একবারও তোমাকে আমার সামনে দেখি তাহলে তোমার চুল ধরে এমন মারবো যেন মনে থাকবে। এরপর সে লিনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেখানে পৌঁছে জিং লিনকে জড়িয়ে ধরে। এরপর সে তাকে বলে, অনেক আগে থেকে আমি তোমাকে পছন্দ করি। এরপর আমাদের দেখানো হয় সে নিজের অফিসে কাজ করছিল। ঠিক তখনই তার মা সেখানে আসে। তিনি বলে, তুমি বিয়ে কবে করবে? তোমার জন্য আমি এত মেয়ে দেখেছি, অন্তত একজনকে তো পছন্দ করো। তখন জিং তাকে আমাদের হিরোইনের ছবি দেখিয়ে বলে, আমার জন্য এই মেয়েটাকে খুঁজে নিয়ে আসুন, ও মাত্রই গ্রাজুয়েশন শেষ করেছে। ছবিটা দেখে তার মা খুবই ইমপ্রেস হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি তোমার বিয়ে এই মেয়েটার সঙ্গেই দিব। এর পরের দৃশ্যে আবার বর্তমানে ফিরে আসে। লিন বলে, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না, তোমার তো আগে থেকেই একটা গার্লফ্রেন্ড ছিল, তাই না? জিং বলে, একদমই না, সবসময় তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে। আমার আশেপাশে অনেক মেয়ে ঘুরেছে, কিন্তু তোমাকে ছাড়া আমি আজ পর্যন্ত কাউকে গুরুত্ব দেয়নি। এরপর সে লিনের একদম কাছে চলে আসে এবং তাকে কিস করার জন্য। ঠিক তখনই লিনের আবার বমি চলে আসে। সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এটা দেখে আমাদের হিরো একদম অবাক হয়ে যায়। এরপর লিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জিং বলে, চলো ডক্টরের কাছে যাই। কিন্তু লিন ডক্টরের কাছে যেতে রাজি হয় না। তখন সে বলে, এভাবে যদি সব জায়গায় বমি করতে থাকো তাহলে সবাই ভাববে তুমি প্রেগনেন্ট। এটা শুনে লিন বিরক্ত হয়ে বলে, প্রেগনেন্ট হওয়ার কি কোনো খারাপ ব্যাপার? এটা বলে সে জিংকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমাদের দুই বান্ধবীকে একসঙ্গে বমি করতে দেখা যায়। তারা দুজনেই ভাবছিল আসলে তারা তাদের হাজবেন্ডকে এই খবরটা কবে জানাবে। এখানে লিন ইয়ানকে এটাও বলে যে তার হাজবেন্ড তাকে অনেক আগে থেকে পছন্দ করত। এরপর আমাদের জিংকে তার অফিসে দেখানো হয়, যেখানে ম্যানেজার একটা ফাইল দিয়ে বলে, স্যার এটা জুয়েলারির নতুন ডিজাইন, ম্যাডামের জন্য একটা পছন্দ করে নিন। সেখান থেকে জিং একটা নেকলেস পছন্দ করে। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার আপনাকে মিটিং এ যেতে হবে। জিং বলে, না, আমাকে বাড়িতে যেতে হবে। এরপর সে নিজের ভাইকে ফোন করে বলে, আমার বদলে তুমি মিটিং এ চলে যাও। কিন্তু মিং বলে, না, আমি খুবই ব্যস্ত। জিং জিজ্ঞাসা করে, কি নিয়ে এত ব্যস্ত? মিং বলে, নিজের বাচ্চাকে কিভাবে সামলাবো সেটা প্র্যাকটিস করছি। এবার আমাদের দেখানো হয় সে একটা বাচ্চার দোলনায় বসে দোল খাচ্ছে। সে বলে, আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে আমার বাচ্চা সবসময় খুশি থাকে আর আমাকে পাপা পাপা বলে ডাকে। জিং বলে, ঠিক আছে, কিন্তু এসব কথা তোমার ভাবির সামনে বলবে না। মিং বলে, কেন? আপনারও তো এসব প্র্যাকটিস করা উচিত। জিং বলে, আমি আবার এসব প্র্যাকটিস কেন করব? মিং বলে, কারণ ভাবিও তো প্রেগনেন্ট। এটা শুনে জিং একদম অবাক হয়ে যায়। এরপর জিং লিনকে নিয়ে একসঙ্গে খেতে যায়। সেখানে সে লিনের প্রিয় খাবার অর্ডার করে এবং নিজের হাতে তাকে পরিবেশন করে। লিন খেতেই যাবে, ঠিক তখন আবার তার বমি চলে আসে। এরপর জিং লিনকে একটা বাস্কেটবল কোর্টে নিয়ে যায়। সেখানে সে বলে, কলেজ লাইফ থেকেই আমি তোমাকে পছন্দ করতাম। তুমি যখন লুকিয়ে আমাকে দেখতে আসতে আমিও তখন লুকিয়ে তোমাকে দেখতাম। এরপর সে লিনকে একটা স্টোরে নিয়ে যায়। সেখানে সে বলে, আমি এখানে তোমাকে দেখতে আসতাম। আমি আগেই জানতাম তুমি শারীরিকভাবে কতটা শক্তিশালী। তুমি যখন আমার সামনে অসুস্থ হওয়ার অভিনয় করতে তখন তোমাকে আমার আরো বেশি কিউট লাগতো। এরপর সে এটাও বলে যে সে আগে জেনে গিয়েছিল লিন প্রেগনেন্ট। এরপর তারা দুজন একে অপরকে কিস করে। পরের দৃশ্যে একটি পার্টি দেখানো হয়। সেখানে ইয়ান ও লিন মিষ্টি খাচ্ছিল। ঠিক তখনই মিং বলে, আমার প্রিয় ভাই এটা খেতে পারবে না, কারণ এতে পিনাট আছে আর ওর অ্যালার্জি। এটা শুনে লিন অবাক হয়ে যায়। এরপর জিং সেখানে আসে। তাকে দেখে লিন বলে, তোমার অ্যালার্জির কথা আমাকে আগে কেন বলনি? জিং বলে, কারণ তুমি আমার জন্য খুব ভালোবেসে এটা বানিয়েছিলে। এবার সে লিনকে উপহার হিসেবে একটা নেকলেস দেয়। নেকলেসটা পেয়ে লিন ভীষণ খুশি হয়ে যায় এবং জিংকে কিস করে। এরপর আমাদের 8 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দুই বান্ধবী একসঙ্গে বসে গল্প করছিল। ঠিক তখনই মিং এসে নিজের স্ত্রীকে নিয়ে চলে যায়। এরপর জিংও সেখানে আসে। তাদের দুজনের মধ্যে কিস হতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের শাশুড়ি সেখানে চলে আসে। এরপর পুরো পরিবার একসঙ্গে বসে। সেখানে মিসেস পেই সবাইকে অনেক উপহার দেন, এমনকি উপহার হিসেবে নিজের সম্পত্তিও তাদের নামে করে দিতে থাকেন, কারণ তিনি খুব শীঘ্রই দাদি হতে চলেছেন। এই আনন্দে তিনি ভীষণ খুশি ছিলেন। ঠিক তখন লিন আর ইয়ান লেবার পেইন শুরু হয়ে যায়। আর এভাবে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। দেখা হবে ভিন্ন কোনো সময় ভিন্ন কোনো নতুন ড্রামা নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন।